আমরা বাংলাদেশের ইকোনমি নিয়ে খুব আশাবাদী। বাংলাদেশ এখানে থাকবে না। ইকোনমিক রিফর্মের মাধ্যমে পুঁজিবাজার এবং টোটাল অর্থনীতি একটা তার নিজস্ব গতি ফিরে পাবে এবং আমি আশা করতেছি ব্যক্তিগতভাবে দেশও একটা কাঙ্ক্ষিত স্থিতিশীলতার দিকে যাবে এবং সর্বোপরি গণতন্ত্রের দিকে যাবে। এই দেশ আগামী 4-5 বছরে পৃথিবীর যে কোনো দেশের মডেল হতে পারবে। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। প্রিয় দর্শক, স্বাগত এবিটিভি আজকের বাজারে। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি অতিথিদের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে। আজ আমরা কথা বলতে চাই পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি আমাদের দেশের বাজারের খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ক্যাল গ্রুপ, এর সিস্টার কোম্পানি ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. নাসির উদ্দিনের সঙ্গে। জনাব নাসির উদ্দিন, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই, দীর্ঘদিন ধরে আমাদের পুঁজিবাজারে একটা মন্দা ভাব দেখা যাচ্ছে। কেন এই মন্দা ভাব? আপনার অভিজ্ঞতা থেকে এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ সবুজ ভাই, ধন্যবাদ আজকের বাজারের দর্শকদের এবং এবি টেলিভিশনের দর্শকদের। দুরবস্থা কিন্তু একেবারে খুব অল্প কোনো সময়ের ইস্যু না। এটা অনেক বছরের একটা ধরেন প্রতিফলন। অনেক সময় ধরে এই অনাস্থা শেয়ার বাজার নিয়ে বাজারে বিভিন্ন সময়ে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে অনেক কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাজারে বিশেষ করে বিনিয়োগকারীদেরকে কখনো আস্থায় আনতে পারে নাই। আস্থায় না আনতে পারার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো যে কি, অসম্পূর্ণ বাজারটা হলো এই বাজারটা কখনো ম্যাচিউরড বাজার না। আপনি একটা জিনিস দেখেন, এই বাজারের সাইজটা হলো এত ছোট, যেটা ভারতের বাজার দেখেন, আজকে পাকিস্তানের বাজার দেখেন, শ্রীলঙ্কান বাজার দেখেন, এদের তুলনায় আমরা কোনো বাজারের মধ্যেই পড়ি না। কিন্তু আমাদের বাজারের যেখানে স্টেক হোল্ডারদের সংখ্যা বা বাজারের ইন্টারমিডিয়ারিদের সংখ্যা, যেখানে ভারতের বাজার অত বড় বাজার, কিন্তু সেখানে ব্রোকারেজ হাউসের সংখ্যা খুবই কম। আমাদের ব্রোকারেজ হাউসের সংখ্যা বাড়াই ফেলছে, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়াইতে পারিনি। আমরা বাজারকে চাহিদা এবং সরবরাহের দিক থেকে বড় না করতে পারার কারণে বাজার তার অসম্পূর্ণ বাজার রয়ে গেছে। এই অসম্পূর্ণ বাজারকে যে কেউ চাইলে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, যে কেউ এই বাজারকে নিয়ে সহজে ম্যানিপুলেশন করতে পারে। এগুলো এক একটা কারণ। এর মধ্যে অন্যতম আরও কারণ হলো যে বাজারের আমাদের, আপনি আসলে সত্যি কথা বলতে আমরা বাজারে সুশাসন নিশ্চিত করতে পারি নাই। এটা বাজারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের ব্যর্থতা। বাজারের বিভিন্ন এনলিস্টেড কোম্পানিগুলো তাদের ইনফরমেশনে ম্যানিপুলেশনের মাধ্যমে বাজারকে ম্যানিপুলেট করা হয়েছে। আজকে দেখেন 9টা ব্যাংকের পেড অফ ক্যাপিটাল ঘাটতি, আমানত ঘাটতি। তাহলে আপনি বলেন সেই 9টা ব্যাংকের তারা গত কত বছর ডিভিডেন্ড দিয়ে গেছে? তাহলে কাদের টাকা থেকে এই ডিভিডেন্ডটা দিয়ে গেছে? এখন যখন এই সমস্ত গুড গভর্নেন্সগুলো ইন্ট্রোডিউস হচ্ছে ইকোনমিক রিফর্মের মাধ্যমে, আমাদের একটা ফেসিস্ট সরকারের পরে, একটা নতুন সরকারের পদার্পণের পরে, গণতান্ত্রিক পরিবেশে আমরা এখন একটা ট্রানজিশন পয়েন্টে আছি। এই ট্রানজিশন পয়েন্টে যখন আসলো, যখন ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন যখন আপনি দেখতেছেন, সেখানে দেখেন কিছুই নাই, সব খেয়ে ফেলেছে। তাহলে ইভেন বিগত সরকার পরোক্ষভাবে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনানোর পরিবর্তে পুঁজিবাজারে লোকজনকে বিনিয়োগ করতে ডিসকারেজ করছে, অনুৎসাহিত করছে। কারণ হলো যে পুঁজিবাজারের টাকা যদি ঢুকে, সেখানে হয়তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য এটা কাজ করবে। কিন্তু ব্যাংকে যদি টাকা থাকে, ঋণের নামে ব্যাংক থেকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের জন্য সুবিধা হয়। এই সমস্ত পুরা দেশটা যখন একটা সিন্ডিকেটের ভিতরে ঢুকে যায়, তখন কোনো এখানে সিস্টেম কাজ করে না। গুড গভর্নেন্স, আপনি দেখেন আমাদের থেকে অনেক ছোট দেশ, আমাদের থেকে কম জনসংখ্যার দেশ, কম রিসোর্সেস দেশগুলো অনেক ভালো আছে কেন? তাদের সিস্টেম ডেভেলপ করছে। সেখানে পুঁজিবাজারের প্রতি লোকজনের গ্রহণযোগ্যতা, লোকজনের আস্থার কারণে আজকে যে সমস্ত দেশগুলোতে একসময় আমাদের সূচক 6-7 হাজার ছিল, ওদের সূচক আমাদের থেকে কিছু কম ছিল। আজকে ইন্ডিয়ান সূচক গিয়ে প্রায় 1 লক্ষ প্লাস মাইনাস, পাকিস্তানের সূচক গিয়ে 97,000-এর উপরে। আপনার শ্রীলঙ্কান, যেটা 2022-23 সালে টার্মোল সিচুয়েশন ওভারকাম করি দেশটা আবার কি চমৎকারভাবে স্বয়ংসম্পন্ন হয়েছে। আপনি দেখেন সেখানকার পুঁজিবাজার কীভাবে ইউটার্ন নিচ্ছে। কিন্তু আমাদের পুঁজিবাজার শুধু আস্থাহীনতার কারণে, রেগুলেটরিদের প্রপারলি নার্সিং না করার কারণে, আমাদের গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস করতে না পারার কারণে আমরা
আজকে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য মার্কেটে নিয়ে আসতে পারতেছে না। পাশাপাশি যে সমস্ত বিনিয়োগকারীগুলো এই বাজারের সাথে ওতপ্রোতভাবে আজকে দীর্ঘদিন সম্পৃক্ত ছিল, খেয়ে না খেয়ে এই বাজারকে ভালোবেসে এই বাজারে পুঁজি ফেরতের আশায় অপেক্ষা করতে করতে সর্বশেষ পুঁজিটাও হারিয়ে ফেলেছে। তো এখানে এগুলো কেন হলো? দুইটা কারণ হলো যেন কি, আমাদের ইকোনমিটা প্রপারলি কোনোভাবেই নার্সিং হয় নাই। আমাদের ইকোনমিটা ছিল অ্যাডক বেসিসে, এখানকার মাল ওখানে, ওখানকার মাল এখানে। ডলারের ক্রাইসিস হচ্ছে, সেটা কোনোভাবে ট্যাকেল দিচ্ছে। আপনার লোকাল কারেন্সি ক্রাইসিস তো হওয়ার কথা না, লোকাল কারেন্সিটা সেটা টাকা ছাপানোর মাধ্যমে চাহিদা ফুলফিল করা হয়েছে, যেটা প্রচুর ইনফ্লেশনে সহায়তা করছে। আজকে প্রতিটা ভোগ্যপণ্যের দাম বাড়তেছে। কেন বাড়তেছে? দিস ইজ দ্য রিজন। আমার দেশের টাকা আপনার বিদেশে পাচার করে দিচ্ছেন, তারপরে ব্যাংকিং চ্যানেল থেকে টাকাগুলো নন ব্যাংকিং চ্যানেলে চলে গেছে। আপনার এমন অবস্থা হয়েছে, বৈধ অর্থনীতি থেকে অবৈধ অর্থনীতি বড় হয়ে গেছে, যেটাকে ব্ল্যাক ইকোনমি বড় হয়ে গেছে। তাহলে ওই দেশের পুঁজি বাজার বলেন, আজকে মুদ্রা বাজার বলেন, কোনোটাই ঠিক রাখতে পারতেছে না। তারপরেও আজকে যে কোনো দেশকে টিকে থাকতে হলে আপনার ঋণ বেস অর্থনীতি বা ডেট বেস অর্থনীতি থেকে যদি আপনি রোবাস্ট মূলধন নির্ভর অর্থনীতিতে আসতে হয়, ক্যাপিটাল মার্কেটের কোনো বিকল্প নেই। মূলধনী বাজার বা ক্যাপিটাল মার্কেট এট এ গ্লেন্স, যদি যে দেশের ক্যাপিটাল মার্কেট যত ভালো, যত টেকসই, সে দেশের অর্থনীতি তত মজবুত। কারণ আপনার ঋণ নির্ভর অর্থনীতি কোনো টেকসই অর্থনীতি হতে পারে না। আজকে আপনি একটা জিনিস দেখেন, একটা ভোগ্যপণ্য ফ্যাক্টরি করতে গেলে 16-17-18% লোনের ইন্টারেস্ট দিয়ে কিভাবে আপনার সে পণ্য বিক্রি করবে, সেখানে পণ্যের দাম বেড়ে যেতেছে, জ্বালানির দাম বাড়তেছে, ফলে সব কিছু ইনফ্লেশনে হেল্প করতেছে। সর্বোপরি সব কিছু মিলে আইন শৃঙ্খলা সব কিছু সর্বশেষ ছিল গত 15 বছর আমরা গণতন্ত্রের বাইরে ছিলাম। জবাবদিহিতা, সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। যে যেখানে যেভাবে পারেছে লুটপাট, ক্যাসিনো, এই আজকে যেটাকে পুঁজিবাজার, ম্যাক্রো ইকোনমির একটা বিশাল অংশ। ম্যাক্রো ইকোনমির দুইটা বড় অংশ হলো যে কি, মুদ্রা বাজার, পুঁজিবাজার। সেই ম্যাক্রো ইকোনমির ক্যাপিটাল মার্কেট ম্যাক্রো থেকে হতে হতে মাইক্রো হয়ে গেছে, ক্যাসিনো হয়ে গেছে। 20-50 জন মার্কেট মেকার বলেন, গেমলার বলেন, তাদের হাতে সীমাবদ্ধ ছিল। এই বাজারের প্রতিটা বাংলাদেশে ধরেন আজকে আমরা যদিও 16-17 কোটি, বাস্তবে যদি 20 কোটির উপরে জনসংখ্যা, এই দেশে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 কোটি জনসংখ্যা ন্যূনতমভাবে বাজারে বিনিয়োগ করার মতো ক্যাপাসিটি রাখে। কিন্তু আমরা তাদেরকে সেই সেবাটা দিতে পারতেছি না, সেই কনফিডেন্সটা দিতে পারতেছি না। ফলে আমাদের পুঁজিবাজার দীর্ঘদিন যাবৎ মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, অনাস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এটা আরও কারণ হলো যে কোনো ভালো কোম্পানি গত 10 বছরে বাজারে এনলিস্টেড হয় নাই। এটা না হওয়ার পিছনে কারা কাজ করছে সেগুলো নিয়ে কোনো তদন্ত হয় নাই। সুশাসন শুধু ব্রোকারেজ হাউসে করার চেষ্টা করছে, সুশাসন লিস্টেড কোম্পানিগুলোতে করা দরকার ছিল। তারপর যাদেরকে তারা লিস্টেড করছে তাদের দরকার ছিল। এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ ডিএসসি তো সুশাসনের দরকার আছে, কেউ জবাবদিহিতার বাইরে না। আর সবচেয়ে বড় কথা হলো যে বাজারটা ভালো হবে কোত্থেকে। ভিশন যে কোনো জায়গার জন্য একটা ইম্পর্টেন্ট। আমার একটা দেশের ভিশন থাকলে আমার দেশ আগামী 5 বছর পর কোথায় থাকবে, আমার ভিশনের সাথে অ্যালাইনমেন্ট থাকবে আমার দেশের অর্থনৈতিক ভিশন। আমার অর্থ মন্ত্রণালয় বলে দিবে আগামী 5 বছর পর আমার অর্থনৈতিক অবস্থার স্তরটা কোথায় যাবে। আমার অর্থনীতির আরেকটা পার্ট হলো যে পুঁজিবাজার। আগামী 5 বছরে আমার পুঁজিবাজারের কর্তা ব্যক্তিরা নির্ধারণ করবে ভিশন, যে 5 বছর পরে আমি 10 মিলিয়ন নিউ ক্লায়েন্ট বেস করব। যেমন রাশেদ মাকসুদ সাহেব যখন নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, উনি একটা আগ্রহ প্রকাশ করলেন যে নতুন কমপক্ষে 50 লক্ষ বিনিয়োগকারী সৃষ্টি করব। এটা ওনার ভিশন। ভিশন হইতে হবে পুঁজিবাজার জিডিপির কত % হবে। এই ভিশনের উপর বেস করি আমি যখন দেখব আমার রেগুলেটরের ভিশন এই লেভেলে, তখন আমরা ব্রোকারেজ হাউস যারা ইন্টারমিডিয়েট আছি তারা আমাদের ভিশন ঠিক করতে পারবো যে আমি নিজেও আগামী 5 বছরে আমার ব্রোকারেজ হাউস থেকে 5 লাখ 10 লাখ ক্লায়েন্ট বেস করব। আমি প্রান্তিক জনগোষ্ঠীকে আমার সার্ভিসটা পৌঁছিয়ে দেব। আমার অর্থনীতি থেকে বড় করার পিছনে আমার কোম্পানির ভূমিকা থাকবে। তো সর্বোপরি এই যে সমস্ত জিনিসগুলো না করলে দেশের মানুষের পুঁজিবাজার নিয়ে যে হতাশা আছে, হতাশার গহ্বরে আরও কাটতে হবে। আমরা সমস্যাগুলোর কথা শুনলাম, এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় কি? তাহলে পুঁজিবাজার কিভাবে ঘুরে দাঁড়াবে? বাজারে সুশাসনের কোনো বিকল্প নেই। সুশাসন সর্বস্তরে নিশ্চিত করতে হবে। আপনার লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সব ব্রোকারেজ হওয়ার জন্য সুবিধা সময়া পলিটিক্যাল ইস্যুতে বা অনেক পলিটিক্যাল পার্টির
বা রানিং পার্টির রুলিং পার্টি বলেন, তাদের অনেক নেতৃবৃন্দের ব্রোকারেজ হাউস ছিল, সেখানে এক ধরনের ট্রিটমেন্ট ছিল। কাস্টমার বলতো, স্যার অমুক জায়গায় গেলে তো এখানে কোনো কমপ্লায়েন্সের বালাই নেই, আপনি কেন তো কমপ্লায়েন্স আন, আপনি তো মানুষ সুবিধার না। আপনি বলেন সেই সমস্ত জায়গাগুলো থেকে বের না হয়ে আসতে পারলে আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন সরকার করছে, এই সরকারের যে ইকোনমিক রিফর্মের যে কাজগুলো করতেছে, সেই ইকোনমিক রিফর্মের একটা বিশাল অংশ হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজারে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ফোকাস টিম গঠন করা হচ্ছে। সর্বোপরি একজন সৎ লোক পুঁজিবাজারের চেয়ারম্যান হিসাবে, আমি যতটুকু জানি উনি অত্যন্ত সৎ একজন মানুষ, পুঁজিবাজারের বেসিক এর চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। উনি চেষ্টা করতেছেন, কিন্তু মানুষের কনফিডেন্সে উনি আনতে পারেন না এখনও। উনি মানুষের কনফিডেন্সে আনার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে দ্রুত। আপনার রিফর্ম ইজ এ পার্ট অফ দি লং টার্ম পার্ট অফ দি ডেভেলপমেন্ট, বাট পাশাপাশি শর্ট টার্মে হোপ দিতে হবে বিনিয়োগকারীদের। কেন বিনিয়োগ করবে, কেন ভবিষ্যৎ পুঁজিবাজার অতীতের পুঁজিবাজার থেকে ডিফারেন্ট হবে, অতীতে যারা কর্তা ব্যক্তি ছিল, পলিসি মেকাররা ছিল, কীভাবে ট্রিট করছে, ভবিষ্যতে কীভাবে ট্রিট করতে যাচ্ছে, এই দুই ডিফারেন্সগুলো তুলে ধরতে হবে। আমি বিশ্বাস করি যে সমস্ত পদক্ষেপগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ অর্থ মন্ত্রণালয় নিয়েছে, আমি বিশ্বাস করি এই রিফর্মেশনের কাজগুলো যখন সম্পূর্ণ হবে এবং পুঁজিবাজার একটা আকর্ষণীয় বিনিয়োগের স্থান হবে এবং বাংলাদেশে পুঁজিবাজারের মাধ্যমে যে অর্থনীতির যে ধরেন গঠন, অর্থনীতির যে বেজের উপর দাঁড়াবে, সেই বেজটা পেয়ে যাবে। তো এখানে একটা আসার কথা হলো, আমাদের প্রথিতযশা অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক সচিব সালাউদ্দিন স্যার খুবই সৎ মানুষ, খুব ভিশনারি মানুষ, দেশপ্রেমিক মানুষ। এই ধরনের একজন মানুষ অর্থনীতি নিয়ে কাজ করতেছে, দেশের অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন। আমি বিশ্বাস করতে হবে আপনাকে এখন ভালো কিছু হবে, যেটার জন্য দরকার গুড গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, পাশাপাশি ভালো ভালো কোম্পানিগুলো ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড করা। আগে ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য কোম্পানিগুলো দৌড়াইতো, এখন আমি যেটা শুনতেছি এসএসসি ডিএসসি জয়েন্টলি মিটিং করতেছে, কোম্পানিগুলোকে ইনভাইট করতেছে যে আপনারা আসেন, আপনাদেরকে সশর্তে আমাদের ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড সুযোগ করে দেব। একটা ভালো কোম্পানি এনলিস্টের মাধ্যমে হিউজ ক্লায়েন্ট সৃষ্টি হতে পারে, যেখানে অর্থনীতির ভাষায় বলে ভালো সরবরাহ প্রচুর চাহিদা সৃষ্টি করে। তো যেটা গ্রামীণ ফোনের মতো কোম্পানি, আমরা জানি গ্রামীণ ফোন মার্কেটে লিস্টের মাধ্যমে প্রায় 1 মিলিয়ন নতুন কাস্টমার সৃষ্টি হয়েছিল। এরকম আমাদের দেশে অনেক বড় সিমেন্ট ফ্যাক্টরি আছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, তাদের সাথে কথা বলতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং এসএসসির সমন্বয়ে একটা কোঅর্ডিনেশন সেল থাকতে হবে ভালো কোম্পানিকে মার্কেটে নিয়ে আসার জন্য। গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টগুলোকে মার্কেটে নিয়ে আসতে হবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, দীর্ঘমেয়াদে বাজারকে স্থিতিশীলতা আনার জন্য একটা স্টেবিলাইজেশন ফান্ড, যেটা 3,000 কোটি টাকা বলতেছে, সেটাকে 10,000 কোটি টাকা উন্নতি করা উচিত। আমাদের দেশ থেকে এক একটা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যেতে পারে, তাহলে আমার দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি পুঁজিবাজারের জন্য কেন আমি 10,000 কোটি টাকা বরাদ্দ দিতে পারবো না? আমি বাংলাদেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে, কোনো ব্রোকারেজ হাউসের সিইও হিসাবে না, আমি অনুরোধ করব পুঁজিবাজারকে রক্ষার্থে, পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য অ্যাটলিস্ট 10,000 কোটি টাকার একটা স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট হোক। এবং আরেকটা জিনিস, পুঁজিবাজারের আকার বড় করার জন্য আমরা কিভাবে আমাদের দেশে কর্মরত বিদেশিদেরকে একটা বিও অ্যাকাউন্ট করার মতো স্কোপ নাই, কারণ সেখানে অনেক লিমিটেশন আছে। তারা একটা বেশি সিঙ্গেল অ্যাকাউন্ট করতে পারবে না, সেখানে তাদের স্যালারি ছাড়া অন্য কোনো লেনদেন হবে না। আমি বলে দিচ্ছি আজকে ওই লিমিটেশনটা আয়রন আউট করতে পারলে সেখান থেকে আমরা প্রচুর বিনিয়োগ পাবো। পাশাপাশি সহজ সত্ত্বে কীভাবে আমাদের বিদেশে কর্মরত প্রবাসীদেরকে আমরা বিও অ্যাকাউন্ট খুলে দিতে পারি এবং তাদেরকে বিনিয়োগ উৎসাহিত করি, বিনিয়োগ ঝুঁকি কমানোর জন্য তাদেরকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে পারি। আপনি দেখেন এই দেশে রেমিটেন্সের প্রবাহ যেমন বাড়ে যাবে, পুঁজিবাজারও টেকসই হবে, পুঁজিবাজারও বড় হবে এবং পুঁজিবাজার আস্থায় ফিরে আসবে। পাশাপাশি পুঁজিবাজার অর্থনীতির আয়না হবে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতির ড্রাইভিং সিটে বসে যাবে পুঁজিবাজার। আপনি অনেক বছরের অভিজ্ঞ, এই বাজারের সাথে আপনার সংশ্লিষ্টতা অনেক বছরের। আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে এদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? বিনিয়োগকারীদের প্রতি আমার প্রথম পরামর্শ হলো, আপনি নিজে সুশিক্ষিত হন, জানার চেষ্টা করেন। আপনি যখন একটা মুদি দোকান দেন, মুদি দোকানে অনেক সময় দেন, মুদি দোকানের জন্য আপনি বাজার করেন, আবার এগুলো বিক্রি করেন, দুইটার প্রাইসের ডিফারেন্স করেন। আপনি চেষ্টা করেন সবসময় কিনাতে লাভ করার জন্য, তাহলে আপনি অনেক সময় ডিসকাউন্ট দিয়ে সেল করতে পারেন। শেয়ার বাজার বলেন, পুঁজিবাজারও সেম।
ওভারপ্রাইসড কোনো শেয়ার কিনেন না, অধিক মূল্যায়িত শেয়ার কিনেন না, দেখে শুনে কিনেন। বাজারে ফান্ডামেন্টাল দেখেন, কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখেন, জুয়ারি কোম্পানি দেখেন না যারা আপনাকে ডুবিয়ে দিতে পারে নিজের স্বার্থের জন্য। তো এই সমস্ত জিনিসগুলো বাছাই করুন। সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে, আমাদের পড়তে পড়তে বটম লাইনটা সেখানে রক বটম হয়ে গেছে, একটা পাথরের সাথে যায় বাড়ি খাচ্ছে এই বটমটা। সেখান থেকে বাড়ি খেয়ে নিচে যখন খুব জোরে বাড়ি খায়, এই বাড়িটা আবার উপরের দিকে উঠে যেতে পারে। তাই ক্ষুদ্র বিনিয়োগকারী সহ যারা হতাশার মধ্যে আছে তাদেরকে বলবো ধৈর্য ধরেন, এবং নতুন বিনিয়োগকারীদেরকে বলবো আস্তে আস্তে বিনিয়োগে আসেন, একটু সময় নিয়ে আসেন। হাই হুতাশ বা খুব তাড়াহুড়োর দরকার নাই। এই মার্কেট অনেক বড় হবে। এই মার্কেটে বর্তমান কমিশন যে দায়িত্বগুলো পালন করতেছে, যে রিফরমেশনের কাজগুলো করতেছে, যে টাস্ক ফোর্সে যারা আছেন তারা যথেষ্ট স্বনামধন্য, শিক্ষিত এবং সৎ হিসেবে তাদের এটা পরিচিত আছে। তারা ভালো কিছু করবে এই দেশের পুঁজি বাজারের জন্য। সুতরাং জেনে বুঝে আস্তে আস্তে এখানে বিনিয়োগ করেন। আর সর্বশেষ হলো আরেকটা কথা হলো, পুঁজি বাজারের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যেন কি, তিনটা জিনিস: বিনিয়োগ শিক্ষা ফর বিনিয়োগকারীদের জন্য, বিনিয়োগ শিক্ষা ইন্টারমিডিয়েটদের জন্য যারা বিনিয়োগকারীদের সাথে একটা সংযোগস্থল হিসেবে কাজ করে, অথরাইজ অফিসারদের জন্য শিক্ষার ব্যবস্থাটা করতে হবে ভালোভাবে। তৃতীয়ত হলো যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, আপনার প্রান্তিক জনগোষ্ঠীকে সার্ভিসটাকে পৌঁছায় দেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেল করতে হবে। ইন্ডিয়াতে সাব ব্রোকিং সিস্টেম আছে। ইন্ডিয়ার আগরতলার মতো জায়গাতে গেলে আপনি হাটে ঘাটে রাস্তায় দেখবেন যে কি ব্রোকিং হাউসের রিপ্রেজেন্টেটিভ আছে আপনার বিনিয়োগ নেওয়ার জন্য। আমাদের সেই ডিস্ট্রিবিউশন চ্যানেল জায়গাটা পালন করতে পারত মিউচুয়াল ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যর্থ এবং মিউচুয়াল ফান্ডের উপর লোকজনের কনফিডেন্স হারাই ফেলছে। সেক্ষেত্রে আপনি সরাসরি বিনিয়োগকারীদেরকে জেলায় জেলায় আপনি বিনিয়োগ শিক্ষার আয়োজন করতে পারেন। অনেক ব্রোকারেজ হাউস সেটা করে, এবং অনেক আমাদের মতো ব্রোকারেজ হাউসগুলো মানে গবেষণামূলক কাজ করে। আমরা দেশের কখন ইন্টারেস্ট রেটটা কোথায় যাবে, ইনফ্লেশন রেটটা কোথায় যাবে, আমরা ইকোনমিক রিসার্চ নিয়ে এগুলো কাজ করি। তো প্রত্যেকটা কোম্পানির এরকম একটা রিসার্চ সেল থাকা উচিত, প্রত্যেকটা কোম্পানির একটা বিনিয়োগ শিক্ষার একটা সেল থাকা উচিত। যা হলে বিনিয়োগকারীদেরকে একটু সুশিক্ষিত করি, তাদেরকে ছেড়ে দিন, তাদের মতো কাজ করুন, তারা সেলফ ডিসিশন মেকার হতে পারবে। তাহলে মার্কেট স্থিতিশীল থাকবে এবং মার্কেটে যে গতানুগতিক ম্যানিপুলেশনগুলো গত 15 বছর হয়ে আসছে সেগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। সবশেষে আপনার কাছে এই ক্যাল সিকিউরিটিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই, যে কিভাবে তারা বাজারকে আরও বেশি পেনিট্রেট করবে, বাজারে তারা আরও কীভাবে ইনভলভ হবে, এ ব্যাপারটা একটু যদি বলতেন আমাদের। দেখেন, আমরা কেএল বাংলাদেশ, কেএল সিকিউরিটিজ, আমরা আমাদের কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা মার্চেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করি, ওয়েলথ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমরা ব্রোকারেজ সার্ভিসটা দিয়ে থাকি। আমাদের সার্ভিস গতানুগতিক বাংলাদেশের অন্যান্য ব্রোকারেজ হাউসগুলো থেকে একটু ভিন্ন। আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য রেগুলার বেসিসে আমরা নলেজ শেয়ারিং সেশন করে থাকি, আমাদের এক্সিস্টিং বিনিয়োগকারীদের জন্য, পাশাপাশি পটেনশিয়াল বিনিয়োগকারীদের জন্য। এর পাশাপাশি আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ক্যাম্পেইন করে থাকি, বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো থেকে ক্যাম্পেইন করে থাকি। এখানে আপনার বিনিয়োগ পরিকল্পনা কীভাবে করতে হবে, ছাত্রদেরকে সার্ভিস লেভে এসে কীভাবে বিনিয়োগ পরিকল্পনা করতে হবে, সঞ্চয় কীভাবে ক্রিয়েট করতে হবে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আপনি যদি কমপ্লিট ব্রোকারেজ হাউস হিসেবে চিন্তা করেন, আমাদের 3টা উইংস। আমরা টেকনোলজি বেস কোম্পানি, আমরা ওএমএস ইন্ট্রোডিউস করেছি অলরেডি, এবং পাশাপাশি আমরা আমাদের প্রধান হাতিয়ার হলো যে আমাদের বিনিয়োগ শিক্ষাটা একদম প্রান্তিক জনগোষ্ঠীকে পৌঁছিয়ে দেওয়া। এবং আমাদের বড় বিনিয়োগকারীদের জন্য আমাদের একটা রিসার্চ সেল আছে, যেটা আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ওয়েলথ ম্যানেজমেন্ট জয়েন্টলি করে। সেই সমস্ত সুবিধাগুলো আমাদের অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের থেকে সার্ভিসটা নিচ্ছে। পাশাপাশি বড় বিনিয়োগকারীগুলো এই সুযোগটা নেওয়ার সুযোগ আছে। তো আমরা যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় যে ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যের কথা বলছেন, আগামী 4-5 বছরে 50 লক্ষ বিনিয়োগকারী, আমরা সেই ভিশনের সাথে একত্রতা প্রকাশ করতে চাই। আমরা 1 মিলিয়ন ক্লায়েন্ট বেসের টার্গেট নিয়ে আগামীতে কাজ করব, যেটা বাংলাদেশে ক্যাল প্রত্যন্ত অঞ্চলে বিনিয়োগ শিক্ষাটা পৌঁছে দিবে এবং বিনিয়োগকারীদেরকে সেবাটা পৌঁছে দিবে। আমরা আমাদের নিজেদের ওএমএসের মাধ্যমে আমরা সেবাটা সর্বস্তরের লোককে পৌঁছে দিতে চাই, এবং আমাদের সরকার এবং আমাদের রেগুলেটরি যদি অ্যালাউ করে, আমাদের পরিকল্পনা হলো ভবিষ্যতে আমরা দেশের বাইরে প্রবাসীদের জন্য এই সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে সবসময় এখানে এনকারেজ করি, ভাই আপনারা যেই বিনিয়োগ করেছেন বুঝে শুনে বিনিয়োগ করেন। আমাকে এখানে শুধু টার্নওভার দেওয়ার জন্য আপনি ঘন ঘন বাই সেল করা দরকার নেই। আপনি জেনে বুঝে এমন শেয়ারে বাই সেল করেন, ধৈর্য ধরে ওই ইনভেস্টরদের পড়ে থাকুন, একসময় আপনাকে প্রফিট দিবে,
সেই প্রফিট নেওয়ার পরে আপনি শেয়ারটা বিক্রি করেন, অথবা যদি মনে করেন যে না সে শেয়ারের কোনো খারাপ ইনফরমেশন আছে, আপনি সেখানে স্টপ লস নেন। আমরা তাদের ডিসিশন তাদেরকে নিতে দিই, বাট তারা যদি আমাদের কাছে চায় যে আমাদের কাছে একটা ইকোনমিক সেশন করে দেন, আমাদের একটা লিটারেসি প্রোগ্রাম করে দেন, আমরা তাদের জন্য সবসময় ওপেন। আমাদের একটা স্পেশাল টিমে আছে, কারণ আমরা একটু ব্যয়বহুল কোম্পানি, কারণ আমরা বিনিয়োগ শিক্ষার প্রসারের জন্য এবং আমরা বিনিয়োগ গবেষণার জন্য আমাদের প্রচুর খরচ করতে হয়। আমরা বাংলাদেশের ইকোনমি নিয়ে খুব আশাবাদী, বাংলাদেশ এখানে থাকবে না। ইকোনমিক রিফর্মের মাধ্যমে পুঁজিবাজার এবং টোটাল অর্থনীতি একটা তার নিজস্ব গতি ফিরে পাবে, এবং আমি আশা করতেছি ব্যক্তিগতভাবে দেশও একটা কাঙ্ক্ষিত স্থিতিশীলতার দিকে যাবে এবং সর্বোপরি গণতন্ত্রের দিকে যাবে। এই দেশ আগামী 4-5 বছরে পৃথিবীর যে কোনো দেশের মডেল হতে পারবে। জনাব এস এম নাসির উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা প্রসূত মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ এবিটিভিকে এবং এবিটিভির দর্শকদেরকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।